নমস্কার শ্রোতা বন্ধুরা, জোনাকি নিউজ চ্যানেলে সকল সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমি স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভয়ঙ্কর ভূতের গল্প। অবশ্যই গল্পটি শেষ পর্যন্ত শুনবেন এবং আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলুন শুনে ফেলি আজকে সেই গল্প। শুনশান এক বিকেলে দমদমের একটি পুরনো বাড়িতে পৌঁছালো জয়ন্ত, একজন ঐতিহাসবিদ যার আগ্রহ পুরনো বাংলার হারিয়ে যাওয়া জমিদার বাড়িগুলো ঘিরে। বাড়িটা ছিল ভাঙাচোরা, মেঝেতে ছড়িয়ে থাকা কাঁচের টুকরো, দেওয়ালের ফাটল আর একটা অদ্ভুত নীরবতা। জয়ন্ত শুনেছিল এই বাড়ির রানীমা 1947 সালের পর থেকে নিখোঁজ। কেউ জানে না তিনি কোথায় গেলেন। স্থানীয়রা বলে রাতের বেলা বাড়ির জানালায় একটা ছায়া দেখা যায়, সাদা শাড়ির মতো কিছু হঠাৎ হাওয়ায় উড়ে যায়। প্রথম রাতে জয়ন্ত তার টর্চ হাতে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। কাঠের সিঁড়ির প্রতিটা ধাপে চাপা শব্দ। হঠাৎ এক কক্ষ থেকে ঠান্ডা বাতাস আসতে শুরু করলো। দরজার ওপাশ থেকে একজন মৃদু ফ্যাঁসা গলায় বলল, আমার চিঠি পড়েছ? জয়ন্ত ভয়ে পেছন ঘুরে দেখল কেউ নেই। টেবিলের উপরে পড়ে থাকা একটা পুরনো চিঠি সে হাতে তুলে নিল। রানীমার লেখা, শেষবার স্বামীর উদ্দেশ্যে। এরপর জয়ন্ত খুঁজে পেল একটা আয়না, অত্যন্ত পুরনো, এক কোণে ফাটল। সেই আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে গিয়ে সে যা দেখল তা বাস্তব নয়। তার পিছনে দাঁড়িয়ে রয়েছে সাদা শাড়ি পরা একজন নারী, যার চোখ নেই, শুধু ফাঁকা কালো গহ্বর। জয়ন্ত চেঁচিয়ে ওঠে, কিন্তু বাইরে কেউ তার আওয়াজ শুনতে পেল না। আয়নায় ধীরে ধীরে ভেসে ওঠে একটি শব্দ, তুমি চলে যেতে পারবে না। শেষ রাতের দিকে চিৎকারের শব্দ, জানালার কপাট খুলে যাওয়া আর ছায়ার নাচ, যেন কেউ ঘরে পায়চারি করছে। ভোরে জয়ন্ত নিখোঁজ। তার মোবাইল ফোন শুধু একটা অডিও রেকর্ডিং বাজিয়ে যাচ্ছিল। আমি ভুল করেছিলাম, এখানে কেউ সত্যি আছে। এখনো কেউ গেলে সেই বাড়িতে এক নারীর কান্নার শব্দ ভেসে আসে। জানালার পাশ দিয়ে একটা ছায়া চলে যায় নিঃশব্দে। দমদমের সেই পুরনো বাড়িতে জয়ন্ত নিখোঁজ হওয়ার পর ইতিহাস বিভাগ থেকে প্রিয়া নামে একজন গবেষক ঘটনাটি অনুসন্ধান করতে এলো। তার হাতে ছিল জয়ন্তর নোটবুক, যেখানে লেখা ছিল আয়নায় সব কিছু বন্দি। প্রিয়া সাহস করে সেই বাড়িতে ঢুকলো। ঘড়িতে তখন রাত 12টা। হঠাৎই দেয়ালের এক পাশে আয়নাটা আবার সক্রিয় হয়ে উঠল। আয়নায় দেখা গেল জয়ন্ত, কিন্তু তার চোখে মুখে কাঁপুনি, আর পেছনে সেই সাদা শাড়ি পরা নারীর ছায়া। আয়নার ভিতর থেকে কণ্ঠ ভেসে এলো, যদি তুমি বাঁচতে চাও এখান থেকে চলে যাও। এই বাড়ির অভিশাপ তুমি মুক্ত করতে পারবে না, এখানে সময় আটকে গেছে। প্রিয়া দেখল আয়নার ভিতরে একটা কক্ষ, যেখানে রাখা আছে রানীমার দিনের পর দিন লেখা ডায়েরি। সেই লেখাগুলোতে ছিল এক অদ্ভুত মন্ত্র, যা বাড়ির অভিশাপ খণ্ডন করতে পারে। তৃতীয় রাতে প্রিয়া সেই আয়নার সামনে দাঁড়িয়ে ডায়েরির শেষ পাতার মন্ত্রটা আওড়াতে শুরু করলো। আচমকা আয়নার ভিতর থেকে ভয়ঙ্কর চিৎকার, হাওয়ার ঝাপটা চারিদিকে।
ছায়াদের কাঁদার আওয়াজ, অনেক অনেক আওয়াজ। হঠাৎ আয়নার কাঁচে ফাটল ধরল, এক ঝলক ধোঁয়া বেরিয়ে গেল, আর তার ভিতর থেকে ভেসে এলো জয়ন্ত অবচেতন অবস্থায়। ভোরের আলো বাড়ির ভেতর ঢুকলো, ছায়ারা মিলিয়ে গেল, আয়নাটা পড়ে রইল ফাটল ধরে, কিন্তু আর কোনো ছায়া নেই। জয়ন্ত ধীরে ধীরে চোখ খুলল, বলল, আমরা তাহলে সত্যি ফিরে এসেছি, কিন্তু কেউ দেখছে না। প্রিয়া তাকে জড়িয়ে ধরল, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা প্রতিবেশী বলল, ওদেরকে তো 3 বছর আগে শেষবার দেখেছিলাম। বাড়িটা এখনও আছে, আয়নাটা এখনও দেয়ালে ঝুলছে। কেউ গেলে আয়নার ফাটলে দেখা যায় একজোড়া চোখ, যে তাকিয়ে থাকে চুপচাপ। ছায়া মিলিয়ে গেছে, আয়না চুপচাপ, কিন্তু ইতিহাস চুপ করে বসে থাকে না। প্রিয়া আর জয়ন্ত বাড়ি থেকে ফিরে এলেও তাদের মনে রয়ে গেল অদ্ভুত এক অস্থিরতা, যেন কিছু ফিরে এসেছে, কিন্তু পুরোপুরি মুক্ত হয়নি। জয়ন্তর ব্যাগে পাওয়া গেল একটা পুরনো ঘড়ি, যা তার আগে ছিল না। সেটা প্রতিনিয়ত রাত 12:13 থেমে যাচ্ছিল, আর প্রতিবার থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে জয়ন্ত অনুভব করত এক প্রবল চাপা শ্বাস, যেন কেউ তার গলার উপর নিঃশ্বাস ফেলছে। প্রিয়া খেয়াল করল, ঘড়ির পেছনে খোদাই করা আছে এক নাম, রানীশ্রী, যার নাম রানীমার চিঠিতে একবার উল্লেখ ছিল, তার অজানা কন্যার। এক রাতে ঘড়ির কাঁটা হঠাৎ ঘুরতে শুরু করলো, এবং জানালার বাইরে ছায়া এসে দাঁড়ালো। জয়ন্ত দরজা খুলতেই শোনা গেল সেই কণ্ঠস্বর, আমার গল্পটা শেষ হয়নি, ওকে ফিরিয়ে আনো। ঘরের কোণে রাখা আয়নাটি আবার ফাটল ধরল। এবার আয়নার ভিতরে দেখা গেল একটি নতুন কক্ষ এবং একটি ছোট্ট শিশু, যার চোখ ছিল লাল, তার পিছনে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব খেলনা, কিন্তু প্রত্যেকটি ছিল ভাঙা, রক্তমাখা। প্রিয়া এবার সিদ্ধান্ত নিল, সত্যিটা জানতেই হবে। সে আয়নার সামনে গিয়ে বলল, মন্ত্রের দ্বিতীয় অংশ, যা রানীমার ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, যেখানে সময় থেমে যায় সেখানে আত্মা হারায়। এক ঝলকে আয়নার ভেতরে টেনে নিল প্রিয়াকে। সে আবির্ভূত হলো এক অদ্ভুত জায়গায়, যেন সময় থেমে আছে। সেখানে হাঁটছিল রানীমা, কাঁধে তার শিশু, কিন্তু তাদের ছায়া ছিল না। রানীমা বললেন, তুমি যদি সত্যি জানতে চাও, আমার কন্যার মৃত্যুর রহস্য উন্মোচন করো, নইলে এই আয়না কখনো শান্ত হবে না। প্রিয়া আয়নার ভিতর রানীমার আত্মার কাছে পৌঁছানোর পর জানতে পারল, রানীশ্রী, রানীমার একমাত্র কন্যা, একদিন হঠাৎ করেই মারা যায়, কিন্তু মৃত্যুর কারণ কখনো জানা যায়নি। কেউ বলেছিল খেলতে খেলতে পড়ে গিয়েছিল, কেউ বলেছিল দাসীদের মধ্যে কেউ বিষ দিয়েছিল। রানীমা বিশ্বাস করতেন কন্যাকে কে যেন ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে। আয়নার ভিতরে সেই থেমে থাকা সময়ে প্রিয়া পেল এটির লুকোনো দরজার খোপ। সেখানে ছিল একটি চিঠি, রানীমার নিজের হাতের লেখা, কিন্তু কাউকে পাঠানো হয়নি। চিঠিতে লেখা, আমি জানি কন্যার দুধে কিছু মেশানো হয়েছিল। যে পেয়েছিল সেদিন তার গলার আওয়াজ বদলে গিয়েছিল। আমি অনুভব করেছিলাম, কিন্তু কেউ বিশ্বাস করেনি আমাকে। প্রিয়া সেই আয়নার ভিতর ঘুরে বেরিয়ে সন্ধান পায় এক বৃদ্ধ আত্মাকে, পুরনো কাজের দাসী, যিনি সব কিছু দেখেছিলেন। তিনি বললেন, সেদিন বাড়িতে এসেছিল এক অজানা পুরুষ। রানীশ্রী কাঁদছিল, তার খেলনা ভেঙে গিয়েছিল। লোকটা বলেছিল, চুপ করে থাকলে আমি তোমাকে নতুন খেলনা দেব।
তারপর সে কিছু খাওয়ালো, আর রানীশ্রী আর কখনো কথা বলেনি। প্রিয়া বুঝল এটা ছিল প্রতিহিংসা। রানীমার স্বামীর শত্রুদের এই কাজ ছিল, কিন্তু বাড়ির সময় থেমে থাকা কারণ সত্যটা কখনো বাড়ির বাইরে পৌঁছায়নি। সময় যদি থেমে যায় কী করেই বা সত্য পৌঁছাবে? সেই আয়নায় ছিল স্মৃতি, রাগ আর যন্ত্রণার ধারক। প্রিয়া রানীমাকে বলল, তোমার কন্যা শান্তি চাই, সত্য এখন মুক্ত, তুমি এগিয়ে যেতে পারো মুক্তির পথে। রানীমা কাঁদলেন এবং ধীরে ধীরে মিলিয়ে গেলেন সেই থেমে থাকা সময়ে। আয়নার কাছে ফুটে উঠল একবার এক শিশুর হাসি, রানীশ্রী। আয়না এখন নিঃশব্দ, কিন্তু কেউ যদি মনোযোগ দিয়ে তাকায়,